সরকার পতন ও আওয়ামী লীগ ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে বলেছেন প্রধানমন্ত্রী, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ার অঙ্গীকার। খালেদা জিয়ার পেসমেকার বসানো চলছে। রাজনৈতিক প্রতিহিংসায় তাকে বিদেশে যেতে না দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের, বিদেশে পাঠানোর সুযোগ নেই বলেছেন আইনমন্ত্রী। ছাগলকান্দে সমালোচিত এনবিআর সদস্য মতিউর রহমান ওএসডি দুদকে অনুসন্ধান শুরু। দুদকে চিঠি পাঠিয়ে নিজেকে নির্দোষ দাবি বেনজিরের, 2 মাস সময় প্রার্থনা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার পতন ও আওয়ামী লীগ ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে। যত ষড়যন্ত্রই হোক, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। স্মরণ করিয়ে দেন, আওয়ামী লীগ ছেড়ে যাওয়ার অনেক নেতাই হারিয়ে গেছেন। বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে আওয়ামী লীগ সভাপতি এসব কথা বলেন। তাইমুর রশিদের রিপোর্ট। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার আয়োজন করে টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা রূপ নেয় সমাবেশে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা বলেন, বাঙালির সব অর্জনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগ। সুখে দুঃখে থেকেছে মানুষের পাশে। শত আঘাতেও নিশ্চিহ্ন হয়নি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই দল। সেই আইয়ুব খানের ১২৫৮ সালে যখন শুরু, তখন থেকে নিয়ে শুরু করে বারবার এইভাবে আঘাত এসেছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরে ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। শেখ হাসিনা বলেন, তৃণমূলই আওয়ামী লীগের মূল শক্তি, তাই কোনো অপশক্তির কাছে মাথা নত করে না আওয়ামী লীগ। ৪৩ বছর ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়া শেখ হাসিনা স্মরণ করিয়ে দেন, যারা আওয়ামী লীগ ছেড়ে গেছে, হারিয়ে গেছে তারা। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই। তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে, কেউ ভুল বুঝে হয়তো ফেরত এসেছে, আমরা নিয়েছি। আবার কেউ এখনো বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকার পতন, ধ্বংস, নানা জল্পনা কল্পনা করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বেই দেশের মানুষের ভাগ্য বদল হয়েছে, অগ্রগতি হয়েছে অর্থনীতির প্রতিটি সূচকে। জনগণের আস্থা বিশ্বাস যেন অটুট থাকে, সেভাবেই দলীয় নেতাকর্মীদের চলার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। সংগঠন করতে হবে সেইভাবে জনগণের আস্থা বিশ্বাস, যেটা আমাদের মূল শক্তি, সেই আস্থা বিশ্বাসটা অর্জন করতে হবে। আর সেই আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে। আর বারবার ক্ষমতায় সেই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে 2009 থেকে এই 24 পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে। বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পয়েন্ট অফ পলিটিক্স আখ্যায়িত করা হয়েছিল। তার কন্যা হচ্ছেন ম্যাজিশিয়ান অব পলিটিক্স। প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশকে উন্নয়ন আর সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আওয়ামী লীগের বিকল্প দেখছেন না নেতাকর্মীরা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে অংশ নিতে রবিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে নেতাকর্মীদের এই স্রোত। নানা রঙের ব্যানার, ফেস্টুন সহ বাদ্যযন্ত্র বাজিয়ে সভাস্থলে উপস্থিত হন নেতাকর্মীরা। শুধু ৭৫ বছর নয়,
বাংলার অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে আওয়ামী লীগ শত শত বছর টিকে থাকুক নেতাকর্মীদের এমনটাই প্রত্যাশা। বাংলাদেশের মুক্তিযোদ্ধার সপক্ষে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ পেয়েছিলাম এবং বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে অর্থমুক্ত দেশ পেয়েছি, অর্থনীতি মুক্ত দেশ পেয়েছি এবং আমরা এই উন্নয়ন রোল মডেল আমাদের চলমান অবস্থায় থাকবে। এত প্রাচীন যে প্রায় ৭৫ বছরে তার প্লাটিনাম জুবলি পালন করতে যাচ্ছে, এটা বাংলাদেশে নয়, পৃথিবীতে এইরকম দল খুব কম পাবেন যেটা ৭৫ বছরে পদার্পণ করেছে। সেই দিক থেকে আমরা যারা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক সবাই অত্যন্ত সৌভাগ্যবান। বাংলার জনগণ এই আওয়ামী লীগের জন্যই এই দেশ উন্নয়ন হয়েছে, এই দেশে যত কিছু অর্জন হয়েছে এই আওয়ামী লীগের জন্ম থেকে উন্নয়ন হয়েছে, অর্জন হয়েছে। তাই আমরা সব সময় এই আওয়ামী লীগ সরকারকেই এই দেশের মসনদে দেখতে চাই। বেলা বাড়ার সাথে সাথে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ স্থল কানায় কানায় ভরে ওঠে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অর্থনৈতিক মুক্তির ঐতিহ্য ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। আমাদের ভুল ত্রুটি নেই, এটা আমরা বলবো না, তারপরও শেখ হাসিনাই বাংলাদেশের জনগণের একমাত্র আস্থার ঠিকানা। ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার উন্নয়ন অনেকে দেখতে পায় না। আজকে একটি দল তারা অন্তর জ্বালায় জ্বলছে, জ্বালা রে জ্বালা, অন্তর জ্বালা। ওরা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে, ওরা পূর্ণিমা রাতে অমাবস্যা অন্ধকার দেখে, ওরা উন্নয়ন দেখতে পায় না। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের শীর্ষ নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহতের প্রত্যয় ব্যক্ত করেছে আওয়ামী লীগ। সকাল ৭টায় ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে আবার শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বর্ণচোরা বিএনপি নেতৃত্বাধীন সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করা আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ। তার অভিযোগ, বিএনপি মুক্তিযুদ্ধের নামে ভাওতাবাজি করে। সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শত্রুকে প্রতিহত করা আওয়ামী লীগের জন্মদিনের অঙ্গীকার বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমাদের চলার পথের প্রধান বাধা বর্ণচোরা বিএনপি মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচোরারা ভাওতাবাজি করে। আমাদের আজকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকে শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন হচ্ছে দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজশাহীতে দিবসটি উপলক্ষে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দ্বারা নেতাকর্মীদের সাথে নিয়ে রাজশাহী কলেজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু সহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে ভোরে সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের পক্ষে এবং সকাল 10টায় সাবেক সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
ময়মনসিংহে দুস্থ অসহায় ও কর্মজীবী মানুষের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল করেছে যুবলীগ। এদিকে মহানগর যুবলীগ নেতা আশরাফ আলীর নেতৃত্বে নগরীর কাশরে একটি মাদ্রাসা চত্বরে শতাধিক বৃক্ষরোপণ, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও কেক কেটে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের সংসদ সদস্য, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি ও খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ একে ইকরামুজ্জামান। নাটোরের শহরে কান্দিভিটা এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কার্যালয়ে কেক কাটা হয় এবং সবশেষে গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা। এদিকে কুড়িগ্রামে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়া টাঙ্গাইল, বাগেরহাট, সাতক্ষীরা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নওগাঁ, মাদারীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় উদযাপন হচ্ছে দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসায় হত্যার উদ্দেশ্যে এবং রাজনীতি থেকে সরিয়ে দিতে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। তিনি বলেন, শুধু এমওইউ সই নয়, সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চান, সকল নদীর পানির ন্যায্য হিস্সা চান। এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার শরীরে পেসমেকার বসানো হচ্ছে। আহমেদ সারোয়ারের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করে রবিবার সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি দেয় বিএনপি। তারই অংশ হিসেবে ঢাকায় সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দোয়ার পূর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এদেশে তার জটিল রোগের চিকিৎসা না থাকায় তার চিকিৎসকরা বারবার বলার পরও তাকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না। আমরা বলেছি, দল থেকে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে, এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে, এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা, ইউএন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। তিনি বলেন, এই সরকার শুধু বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরাতে চায় তাই নয়, তারা দেশকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতির খবর প্রকাশ না করতে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতির তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। সারা পৃথিবী জানে যে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য তারা কিভাবে এই অবৈধ সরকারের সঙ্গে যোগ সাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় গড়ে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকেই নিতে হবে যারা এই বিষয়ে জড়িত আছে। প্রধানমন্ত্রী ভারত সফরে বাংলাদেশের কি লাভ হলো, সেই প্রশ্নও রাখেন বিএনপি মহাসচিব। আমাদের যে তিস্তার পানির যে ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, সে ব্যাপারে কোনো চুক্তি হয়নি। উপরন্তু কি হয়েছে, তিস্তা প্রকল্পের যে প্রস্তাব তারা দিয়েছেন, সেই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ সেখানে বিনিয়োগ করার জন্য ভারতবর্ষ প্রস্তাব দিয়েছে। আমাদের প্রশ্ন খুব পরিষ্কার, আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে, প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্সাটা চাই। এটা আমাদের অধিকার, আন্তর্জাতিক আইনের অধিকার। এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছে। শুধু ভারত নয়, সমগ্র আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্র নিয়ে চলছে। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। আহমেদ সারোয়ার,
বাংলাভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। খুলনায় দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। রবিবার দুপুরে দলীয় কার্যালয়তে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা কমিটির আহ্বায়ক আমির এজাজ খান সহ নেতাকর্মীরা। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। বরিশালে আলাদাভাবে দোয়ার আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি। অশ্বিনী কুমার টাউন হলের সামনে দলীয় কার্যালয়ে এই দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানুর সহ সহযোগী সংগঠনের নেতারা। টাঙ্গাইলে শহরের পুরাতন কোর্ট মসজিদে বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এ সময়। পশ্চিমবঙ্গ নয়, কেন্দ্রীয় সরকারের অনীহার কারণেই তিস্তা চুক্তি হচ্ছে না বলে মন্তব্য করেছেন পানি বিশেষজ্ঞ ডক্টর আসিফ নজরুল। আরেক বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত বলেছেন, গঙ্গা চুক্তি অনুযায়ী পানি না দিয়ে বাংলাদেশের পানি ব্যবস্থাপনা ও সংরক্ষণের বিষয়ে চুক্তি হওয়া লজ্জার ও দুঃখজনক। বাংলাদেশ ভারত পানি বন্টনের অভিজ্ঞতা, আশঙ্কা ও প্রত্যাশা বিষয়ে ভার্চুয়াল আলোচনায় এই মন্তব্য করেন তারা। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আলোচনায় আইনুন নিশাত বলেন, পানির ন্যায্য বন্টনের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির বিষয়ে শুধু কারিগরি ও কূটনৈতিক আলোচনা করে সুফল মিলবে না, এর জন্য রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি। যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ বলেন, জনগণের ম্যান্ডেট না থাকায় পানির ন্যায্যতা নিয়ে সোচ্চার নয় সরকার। জাতীয় নিরাপত্তার প্রশ্নে পানির ন্যায্য হিস্যার জন্য চীন, ভুটান ও নেপালের মতো তৃতীয় পক্ষকে অন্তর্ভুক্তির তাগিদ দেন তিনি। ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বলেন, নিজের স্বার্থ ছাড়া বাংলাদেশকে প্রকল্প সহায়তা দেয় না ভারত। দেশটি চুক্তি মেনে পানি না দিলে ট্রানজিট সহ অন্য সহায়তা বন্ধের পরামর্শ দেন অন্য আলোচকরা। ভারত সরকার চুক্তি করতে পারবে না, এটা যদি কেউ বলেন তাহলে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট সম্পর্কে আসলে আমার মনে হয় আমাদের ধারণার অভাব আছে। ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট একটা স্টেট আপত্তি করলে ওই সরকার কাজ করতে পারে না, তাহলে তো ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট কাজই করতে পারতো না। মূল কথা হচ্ছে আমি বলি যেটা, তিস্তা চুক্তি ভারত সরকার যদি করতে চায়, মমতা অভ্যন্তরীণ ভাবে যতই আপত্তি জানাক, ভারত সরকার এই চুক্তিটা করতে পারে। চুক্তিটা হচ্ছে না ভারত সরকারের কারণে, কোনো স্টেট মিনিস্টারের কারণে না। কিছুদিন আগে বাংলাদেশ চীনের সাথে মিলে কাজ করার কথা চিন্তা করে, ভারত তখন আপত্তি জানায়। ভারত বলেছিল যে আমরাই তোমাদেরকে করে দিতে পারি, যেটা এখন তিস্তার ক্ষেত্রে গতকালকে দেখলাম একটা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তটাতে আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। কারণটা হচ্ছে, বলা হচ্ছে তিস্তার যে অংশ বাংলাদেশে, সেই অংশের পানি ব্যবস্থাপনা এবং সেই অংশে পানির সংরক্ষণের ব্যাপারে দুই দেশের কারিগরি দল কথাবার্তা বলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের যৌথ নদীর অভিন্ন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সফরটি চমৎকার, ফলপ্রসূ ও আন্তরিকতাপূর্ণ ছিল। দুই দেশের মধ্যে 54টি যৌথ নদী রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিন্ন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হলেও তিস্তা নিয়ে চীনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। তিস্তা নিয়ে কারিগরি দল আসা ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে ভারত সরকারের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান হাসান মাহমুদ। ই ভিসা চালু ও ভিসা সহজীকরণ বিষয়ে ভারতের আগ্রহ রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, তবে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। অপর এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলা করাই এখন বড় প্রাপ্তি। বলেন, সাংঘর্ষিক রাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত। ভারত সফরটি অত্যন্ত চমৎকার, ফলপ্রসূ এবং আন্তরিকতাপূর্ণ ছিল। তিস্তা নদী নিয়ে বা আমাদের যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের 54টি যৌথ নদী রয়েছে এবং সেই যৌথ নদীর যদি আমরা একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি, তাহলে শুধু যে দুটি দেশকেই উপকৃত করবে সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছিলাম, সেটি আলোচনা হয়েছে। এবং তিস্তা নদী নিয়ে চায়না বিষয়ে কোনো আলোচনা হয়নি। রোহিঙ্গা ইস্যুতে আমরা ভারতবর্ষের সহায়তা চেয়েছি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে। তখন চাইনিজ প্রসঙ্গে এসছে, সেখানে জাতিগত যে সংঘাত চলছে, সেখানে চায়নার ভূমিকা, সেই বিষয়ে এসছে।
ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য মতিউর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভ্যাট ও কাস্টমস আপিলাত ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। দুপুরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এর আগে মতিউর রহমানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরপরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়তে যাচ্ছেন মতিউর রহমান। এরই মধ্যে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ মৌখিকভাবে বিষয়টি মতিউর রহমানকে জানিয়েছে। এছাড়া মতিউর রহমানের অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন জানিয়েছেন, এর আগেও মতিউরের বিরুদ্ধে 4 বার দুদক অনুসন্ধান করে তাকে কিভাবে অব্যাহতি দিয়েছে তারও অনুসন্ধান হবে। এদিকে ঈদের ছুটির পর আজও কর্মস্থলে যোগ দেননি মতিউর রহমান। দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় একজন কর্মকর্তার আসতেই পারে। 4টি বিষয়ে যে আগে আপনারা বলছেন তদন্ত হয়েছিল বা অনুসন্ধান হয়েছিল, সেগুলো কমিশন পর্যালোচনা করে দেখবেন। তবে এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে। মানে তার মানে কি আগে সে কিছুই করেনি নাকি আপনাদের ব্যর্থতার কারণে সেটা পর্যালোচনা করবে কমিশন। দুদকের তলবে এবারও হাজির না হয়ে চিঠি পাঠিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। 2 দফায় দুদকের তলবকে পাত্তাই দেননি তিনি। ব্যক্তিগত কাজে বিদেশ থাকায় অজুহাত দেখিয়ে দুদকের কাছে আরও 2 মাস সময় চেয়েছেন। তবে বেনজির ইস্যুতে দুদক সময়ক্ষেপণ করছে বলে মনে করেন দুদকের সাবেক এক কর্মকর্তা। এদিকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে দুদক। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। দুর্নীতির অভিযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে জেলায় জেলায় অবৈধ সম্পদের নতুন নতুন ফিরিস্তি সামনে আসছে। এরই মধ্যে তার প্রায় 230 একর জমি, রাজধানীতে 12টি ফ্ল্যাট, 30টি ব্যাংক অ্যাকাউন্ট, 25টি কোম্পানির শেয়ার সহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে দুদক। এই পরিপ্রেক্ষিতে বেনজির আহমেদকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই রবিবার 2য় দফায় তলব করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। তবে এদিনও হাজির না হয়ে নিজেকে নির্দোষ দাবি করে চিঠি পাঠিয়েছেন বেনজির। সময় দেওয়ার বিষয় এখন আর এখনো বিবেচ্য বিষয় নয়। এখন অনুসন্ধানকারী টিম যে চিঠিটা পেয়েছেন বর্তমানে, সেটার বিষয়ে তারা কার্যক্রম গ্রহণ করবে। উনি যে চিঠিটি পাঠিয়েছেন, সেই চিঠিতে কোথাও উনি লিখেন নাই যে উনি দেশে বাইরে আছেন, এবং এই চিঠিটি গত পরশুদিন আমরা পেয়েছি, এবং সেই চিঠিটির আবেদনের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানকারী টিম সকল কার্যক্রম গ্রহণ করবেন, এবং বিদেশে আছেন নাকি দেশে আছেন এত সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আমি কিন্তু 28 মে চিঠির কথা বলছি। 28 মে বলেছিলেন তিনি দেশের বাইরে আছেন। আমি আসলে গত পরশুদিন যে চিঠিটি পাওয়া গেছে সেটির আলোকে কথা বলছি বর্তমানে। ধন্যবাদ। আইনজীবীর মাধ্যমে পাঠিয়েছি। আইনজীবীর নাম আমাদের উল্লেখ করা। দুদকের সাবেক এক মহাপরিচালক মনে করেন, বেনজিরের বিরুদ্ধে যে পরিমাণ সম্পদের প্রমাণ মিলেছে তাতে জিজ্ঞাসাবাদের নাটক না করে সরাসরি মামলা করার এখতিয়ার আছে দুদকের। টাকাটাকি তলবের এই নাটকের অবসান হওয়া উচিত এখনই। কারণ হচ্ছে যে দুদকের বিধিমালাই আছে যে কারোর বিরুদ্ধে যদি ক্রেডিবল ইনফরমেশন পাওয়া যায় তাহলে সরাসরি মামলা করা যায়। তো এখানে এই ব্যক্তির বিরুদ্ধে যে সম্পদ, তার সম্পদ ক্রোক হয়েছে, ফ্রিজ করা হয়েছে, তাহলে ক্রোক ফ্রিজের জন্য তো একটা প্রাইমারি স্যাটিসফ্যাকশন দরকার ছিল, সেইটি হয়ে গেছে, দুদকের হয়েছে, আদালতেরও হয়েছে। তাহলে তার বিরুদ্ধে মামলা করার মতন প্রাথমিক উপাদান আছে। এছাড়া আপিল বিভাগের সিদ্ধান্ত আছে যে কাউরির বিরুদ্ধে সম্পদের জ্ঞাত বহির্ভূত সম্পদের যদি তথ্য পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আপনার অনুসন্ধান বা সম্পদ বিবরণী চাওয়া ছাড়াই সরাসরি মামলা করা যায়। সুতরাং আমি মনে করি যে অযথা এই টানাটানি বিলম্ব না করে এটা দ্রুতই মামলা করার দিকে যাওয়া উচিত। এদিকে নতুন করে আলোচনায় পুলিশের আরেক প্রভাবশালী কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তার অঢেল সম্পদের তথ্য প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। সংবাদে বলা হয়েছে, জমি, বাড়ি, ফ্ল্যাট সহ স্ত্রী সন্তানদের নামে সাবেক ডিএমপি কমিশনার গড়েছেন অঢেল সম্পদ। দুদক বলছে, এই অভিযোগ বিশ্লেষণ করে কমিশন সিদ্ধান্ত নেবে। জনাব আসাদুজ্জামান মিয়ার বিষয়টি যেটা আপনারা বলছেন,
এটি এখনো আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি। কমিশন সভা যখন উপস্থাপিত হবে, যদি হয়, তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের আরও একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগও অনুসন্ধান করছে দুদক। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, ক্যাপাসিটি চার্জ সহ জ্বালানি খাতে সীমাহীন লুটপাটের কারণেই সরকারকে বারবার বিদ্যুতের বিল বাড়াতে হচ্ছে। প্রতিষ্ঠানটি বলছে, ভর্তুকি কমানোর নামে নিয়মিত বিদ্যুৎ বিল বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাজেট আলোচনায় বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ খাতে লুণ্ঠন, ঘুষ, দুর্নীতির মূল্য চোকাতে হচ্ছে জনগণকে। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। বিদ্যুৎ উৎপাদনে সরকারের বড় ধরনের সাফল্য তুলে ধরা হলেও এখনো শহরে নিশ্চিত হয়নি শতভাগ বিদ্যুৎ। বাবুর সাথে উচ্চ কণ্ঠেও শিল্প কারখানা মিলছে না প্রয়োজনীয় বিদ্যুৎ। এরই মধ্যে ভর্তুকি কমানোর নামে দফায় দফায় বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম। এমনকি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে উল্টো বাড়ে। এমন বাস্তবতা রবিবার রাজধানী ব্র্যাকিনে 2024-25 অর্থ বছরের বাজেটে জ্বালানি খাতে বরাদ্দ নিয়ে আলোচনার আয়োজন করে সিপিডি। কস্টলি প্রাইসিং কেন হচ্ছে? আপনারা জানেন যে আমাদের ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই অ্যাক্ট রয়েছে একটি, এবং সেটার এগেইনস্টে কোনো কম্পিটিটিভ বিডিং হচ্ছে না। সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমরা কম্পিটিটিভ প্রাইসে আমাদের পাওয়ার এনার্জি পাচ্ছি না। বিশ্লেষকদের অভিযোগ, বিদ্যুৎ জ্বালানি উন্নয়নে নয় বরং লুটপাট চালিয়ে নিতে নীতি সংস্কার না করে সরকার বাজেটে বরাদ্দ বাড়াচ্ছে। প্রতিটা কর্মচারীর বেতন, বিদেশ ভ্রমণ, গ্র্যাচুইটি থেকে আরম্ভ করে তাদের ঘুষের টাকা, কমিশনের টাকা, সমস্ত কিছু ভোক্তারা বিয়ার করে। সরকার তাহলে কি বিয়ার করে? দিনের পর দিন এই উন্নয়নের গান গেয়ে এই ব্যর্থতা আর এই অক্ষমতাটাকে ঢাকা দেওয়া হচ্ছে, ঢেকে দেওয়া হচ্ছে। এরপরে আসছে নতুন নতুন কাহিনী। কি কাহিনী এসে? অটোমেশন, স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুতের জ্বালানির মূল্যহার অ্যাডজাস্টমেন্ট হবে, স্বয়ংক্রিয়ভাবে করাপশন অ্যাডজাস্টমেন্ট করেছে। ডিরেক্টিভসটা কোথায়? আমার ফোকাসটা কোথায়? আমি কোথায় যেতে চাই, আমি কিভাবে যেতে চাই, সেই জিনিসগুলো যদি আমি পরিষ্কার না হই, তাহলে তো আমার প্ল্যান করে লাভ নেই। প্রতিটা প্ল্যান ফেল করে যাচ্ছে। এফবিসিসির সাবেক সভাপতি সংসদ সদস্য একে আজাদ অভিযোগ করেন, সরকার নির্বিচ্ছিন্ন সরবরাহের শর্তে জ্বালানির দাম বাড়ালেও তা নিশ্চিত করতে পারেনি। সরকারি ব্যয় না কমানোর সমালোচনা করেন তিনি। জুনিয়র অফিসার সরকারের, যেমন এসি ল্যান্ড, ইউনো, তাদের জন্য বিদেশের থেকে একটি পাজেরো ল্যান্ড ক্রুজার গাড়ি আনা হচ্ছে কয়েক হাজার কোটি টাকাতে। আমরা সবাই ভারতে যাই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের মন্ত্রী সাহেবরা কিন্তু তাদের দেশীয় তৈরি গাড়ি তারা চালায়। আমাদের দেশের দেখবেন এমন বড় বড় সরকারি কর্মকর্তারা সামনে গাড়ি পিছনে গাড়ি, খালি গাড়ির পর গাড়ি, কারণ সার যাইতেছে তার পিছনে তো 8 লাগবেই, কয়েকটা গাড়ি। প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে 29,229 কোটি টাকা। অফিসও লাগে না। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। দেশের 18তম সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জেনারেলের র্যাঙ্ক ব্যাজ পরানো হয় তাকে। দেশ ও জনগণের প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করে নতুন সেনা প্রধান বলেন, ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা হবে সেনাবাহিনীকে। এর আগে সেনা সদরে বিদায়ী সেনা প্রধানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রেওয়াজ অনুযায়ী দায়িত্ব হস্তান্তরের পর সেনা সদর থেকে খোলা জিপে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয় বিদায়ী সেনাপ্রধানদের। সেই নিয়মেই বিদায় জানানো হলো সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে। সেনা সদর থেকে বাড়ি পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে সেনা সদস্যরা তাকে বিদায় জানান। এর আগে নতুন সেনাপ্রধানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। দায়িত্ব পালনে শুভকামনা জানান তিনি। এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে জেনারেল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। র্যাঙ্ক ব্যাজ পরান নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানরা। পরে সেনা সদরে গণমাধ্যমের সাথে কথা বলেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সুশৃঙ্খল বাহিনী হিসাবে সেনাবাহিনীর ঐতিহ্য বজায় রাখার অঙ্গীকার করেন তিনি। সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে। যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব।
দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় হই, বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি, শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই। সেগুলো ইনশাআল্লাহ জারি থাকবে। দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ। মিয়ানমার ইস্যুতে তিনি জোর দেন ডিফেন্স ডিপ্লোমেসির উপর। তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে। বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। সো উই আর এনগেজড উইথ দেম। এর আগে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর শহীদদের শ্রদ্ধা জানান বিদায়ী সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সেনাকুঞ্জে বিদায়ী সেনাপ্রধানকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে একটি চৌকস দল। পরে সেনাকুঞ্জে একটি গাছের চারা রোপণ করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে র্যাব সদস্যদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুন রশিদ। কিশোর গ্যাং ও তাদের মদতদাতাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। বলেন, র্যাবের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস সেটা আরও বাড়াতে চান তিনি। রোববার র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে কথা বলেন র্যাব ডিজি ব্যারিস্টার মোহাম্মদ হারুন রশিদ। র্যাব সদস্যদের কোনো রকম দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সদস্য যদি আইন বহির্ভূত কাজ করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। কেউ ছাড় পাবে না বলে সতর্ক করেন র্যাব ডিজি। তিনি বলেন, র্যাব প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত প্রায় 1,48,000-এর বেশি মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ওই একই সময়ে প্রায় 6,008 কোটি 26 লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব। র্যাব ডিজি বলেন, সমাজ থেকে জঙ্গি ও উগ্রবাদ, মাদক এবং কিশোর গ্যাং নির্মূল করতে হবে। এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ক্রিমিনাল লায়াবিলিটি কিন্তু দুজনেরই সমান। মানে আপনি যেটা বলতেছেন, যারা পিছন থেকে তাদেরকে প্যাট্রোনাইজ করে বা তাদেরকে এগুলো করতেছে, সো এই যে কিশোর গ্যাং যে অপরাধ করে, অপরাধ কিন্তু ওরা একইভাবে কিন্তু ইকুয়ালি লায়াবল। সো ডেফিনেটলি এটা করতে গেলে তো আপনার তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। যারা এগুলোর সাথে যারা এগুলোকে প্যাট্রোনাইজ করে তারা আইনের আওতায় আসবে না? অবশ্যই আসবে। নানা আয়োজনে উদযাপন হচ্ছে দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিএসসিসির 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে 3 শতাধিক নেতাকর্মী যোগ দেন। মোটরবাইক ও সুসজ্জিত পিকআপেও মহাসমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সরকার পতন ও আওয়ামী লীগ ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে বলেছেন প্রধানমন্ত্রী, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ার অঙ্গীকার। খালেদা জিয়ার পেসমেকার বসানো চলছে। রাজনৈতিক প্রতিহিংসায় তাকে বিদেশে যেতে না দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই বলেছেন আইনমন্ত্রী। ছাগল কাণ্ডে সমালোচিত এনবিআর সদস্য মতিউর রহমান ওএসডি, দুদকে অনুসন্ধান শুরু। দুদকে চিঠি পাঠিয়ে নিজেকে নির্দোষ দাবি বেনজিরের, 2 মাস সময় প্রার্থনা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার অসংখ্য ধন্যবাদ।